সবুজ বাংলাকে আরো সবুজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন। যার যেখানে যতটুকু জায়গা পান অন্তত গাছ লাগান, গাছটা যাতে টিকে থাকে তার জন্য যত্ন করতে হবে। পরিবেশ বিপন্ন করে উন্নয়ন নয় বললেন ওবায়দুল কাদের। নদী ও আবাদি জমি রক্ষার তাগিদ বিশেষজ্ঞদের। প্রস্তাবিত বাজেট শিল্প ও কর্মসংস্থান বান্ধব বলছে এফবিসিসিআই। বাস্তবায়নের চ্যালেঞ্জ দেখছেন অর্থনীতিবিদরা। করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্তের হার। 13 জুন আসছে চীনের 6 লাখ উপহারের টিকা। এগিয়ে চলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ। 2023 সালে চালুর আশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা পেতে সবুজ বাংলাকে আরো সবুজ করতে হবে। বিশ্ব পরিবেশ দিবসে গণভবনে সোনালু ও ডুমুর গাছের চারা লাগিয়ে জাতীয় বৃক্ষরোপণ অভিযানেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বাঁচাতে হবে প্রাণ প্রকৃতি, রক্ষা করতে হবে পৃথিবীর ভারসাম্য। তাই বিশ্ব পরিবেশ দিবসে জাতীয় বৃক্ষরোপণ অভিযান। এবারের প্রতিপাদ্য মুজিব বর্ষে অঙ্গীকার করি সোনার বাংলা সবুজ করি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গণভবনে একটি সোনালু ও একটি ডুমুর চারা লাগিয়ে জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বক্তব্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। যার যতটুকু জায়গা সেখানে গাছের চারা লাগানোর আহ্বান জানান তিনি। যার যেখানে যতটুকু জায়গা পান অন্তত গাছ লাগান। 3টা করে গাছ লাগাতে পারলে সব থেকে ভালো হয়। আর সেটা যদি আপনার অন্তত একটা গাছ লাগাবেন। আজকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবুজ বাংলাকে আরো সবুজ করতে হবে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে বনায়ন বেড়েছে, আরো গাছ লাগালে রক্ষা পাবে পরিবেশ, সেই সাথে সবল হবে অর্থনীতির চাকা। গাছের যত্ন করবেন, শুধু লাগালে হবে না। আজকে আমাদের প্রায় 22% আমাদের বনায়ন সৃষ্টি হয়েছে। তাছাড়া আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে, পরিবেশ রক্ষার ক্ষেত্রে সব দিক থেকেই যেটা সব থেকে উপযোগী সেটা হচ্ছে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা। উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশ আরো এগিয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজে সকালে আসুন আমরা সবাই মিলে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের সোনার বাংলাকে আরো সোনার। পরিবেশ বিপন্ন করে কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরিবেশ দিবস উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির ওয়েবিনারে নদী, জলবায়ু ও আবাদি জমি রক্ষার তাগিদ দেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বৈশ্বিক উষ্ণায়ন ও প্রাকৃতিক পরিবেশ ভারসাম্যহীনতায় পৃথিবীর বাস্তুতন্ত্র বিলুপ্ত প্রায়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে স্বল্পোন্নত দেশগুলো সীমাহীন প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে, পাশাপাশি ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। বিশ্ব পরিবেশ দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক ওয়েবিনার বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে এ আয়োজনে যুক্ত হন বিশেষজ্ঞরা। আলোচনায় অংশ নিয়ে রাজনীতির ঊর্ধ্বে থেকে পরিবেশ রক্ষায় কাজ করার পরামর্শ দেন পরিবেশবিদরা। এই 1% হারে প্রতি বছর জমি, কিছু জমি অকৃষি হবে, এটা কোনোভাবেই আমাদের করতে দেওয়া যাবে না। এই জায়গায় শিল্প অপরিশোধিত ব্যবস্থার কারণে আমাদের এগুলো ধ্বংস হবে, এটা হতে দেওয়া যায় না। এখানে মূল লক্ষ্যমাত্রা হচ্ছে ফুড সিকিউরিটি এনশিওর করা, এবং ফুড সিকিউরিটি এনশিওর করতে গেলে আমাদের এই ইকোসিস্টেমের ম্যানেজমেন্টের দিকে নজর দিতে হবে। বিলুপ্ত প্রায় পরিবেশ উপাদান রক্ষায় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নেরও তাগিদ দেন বিশেষজ্ঞরা। গত কয়েক দশকে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে অতিরিক্ত নগরায়ন এবং ব্যারাজ ও ড্যাম নির্মাণের দরুন নদ নদী ও প্লাবনভূমির ব্যাপক পরিবর্তন হয়েছে। তারা এমন কোনো পরিকল্পনা করবেন না যেখানে পরিবেশের ক্ষতি হয়। ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যে বাংলাদেশের জনগণ
প্রকৃতি প্রতিকূলতার মধ্যে শুধু টিকে থাকতেই জানে না, বরং বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকিগুলো দক্ষভাবে মোকাবিলা করার সুদূর প্রসারী কর্মকৌশলও নিতে পারে। এদিকে পরিবেশ দিবসে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন থেকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের তাগিদ দেন কেন্দ্রীয় নেতারা। বিষাক্ত ধোঁয়া থেকে আমাদেরকে মুক্ত করতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। পরিবেশ দিবস নিয়ে আরো খবর থাকছে সংবাদের পরের অংশে। বাজেটকে শিল্প ও কর্মসংস্থান বান্ধব বলছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। নির্দিষ্ট সময়ের জন্য অপ্রদূষিত আয় উৎপাদন খাতে ব্যবহারের পক্ষে সংগঠনটি 20% পর্যন্ত আগাম আমদানি কর আরোপের প্রস্তাবে হতাশার কথা জানিয়েছেন সভাপতি জসিমউদ্দিন। আর প্রাক বাজেটে দেয়া প্রস্তাব অর্থমন্ত্রীর উত্থাপিত বাজেটে যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে অভিযোগ বিজিএমইএর। মফিউর রহমানকে সঙ্গে নিয়ে তহিদুর রহমানের রিপোর্ট। প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানাতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI-এর এই সংবাদ সম্মেলন। বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ, অবকাঠামো সহ বেশ কয়েকটি খাতকে অগ্রাধিকার দেয়ায় বাজেটটি বিনিয়োগ, শিল্পায়ন এবং কর্মসংস্থান বান্ধব বলে মনে করে FBCCI। স্বাস্থ্য খাতের বাস্তবায়নটাকে আরেকটু স্ট্যান্ডার্ড করার জন্য, দক্ষতা বৃদ্ধি করার জন্য। বাজেট বাস্তবায়নে সুশাসনের অভাবই মূল চ্যালেঞ্জ বলে মনে করেন সংগঠনটির সভাপতি। সংবাদ সম্মেলন থেকে অগ্রিম কর প্রত্যাহারের দাবিও জানান তিনি। ব্যবসায়ীরা কিন্তু জিডিপি ট্যাক্স দিতে চায়, ভ্যাট দিতে চায়, সবই দিতে চায়, তারা একটা হয়রানি এবং সিস্টেমটা যেন ভালো হয়। যত তারা আমরা দেখেন, আমরা এই যে ভ্যাট নিয়ে আমরা দোকানের যে মেশিন বসানোর কথা ছিল, পিসিআর মেশিন, একটা মার্কেটে 100টা মনে করেন দোকান আছে, 10 জনকে মেশিন দিয়েছে, তো বাকি 90 জন কি করবে? ওখানে কি হচ্ছে? করোনায় ক্ষতিগ্রস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর আরোপিত 15% আয়কর প্রত্যাহারের দাবি জানান FBCCI সভাপতি। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স প্রয়োজন না, এটা নিয়ে তো লাভ তো না, এটা তো ফেরত দিচ্ছে সরকার, তাইলে নেবেন কেন? আমাদের কস্টটাকে তো হাই করে দিচ্ছেন। তো এই কমিটমেন্ট তো উনি দিচ্ছেন, আর ওইখানে উনি 20% করে ফেলছেন, 5%-এর জায়গায়। আমরা বলছি 5%কে উঠাই দেওয়ার জন্য। গেল বছরে দেয়া প্রণোদনা প্যাকেজ অব্যাহত রাখার প্রয়োজন বলেও মনে করেন তিনি। অপ্রদূষিত আয় নিয়েও মতামত তুলে ধরেন তিনি। যেখানে কর্মসংস্থান হবে, যেখানে প্রোডাকশন হইতে পারে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইতে পারে, সেখানে হয়তো একটা সুযোগ দিতে পারে, একটা টাইম ফিক্স করে। এদিকে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন হলে বাংলাদেশ এগিয়ে যাবে তার লক্ষ্যে, এমনটা বলছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। রপ্তানিতে 0.50% উৎসে কর অন্তত আরও 5 বছর অব্যাহত রাখার দাবি জানান সংগঠনের সভাপতি ফারুক হাসান। 2021-22 অর্থ বছরের বাজেটে আমাদের বেশ কিছু প্রস্তাব ছিল যা শিল্পের ঘুরে দাঁড়ানো ও কর্মসংস্থানের জন্য অপরিহার্য, তার প্রতিফলন হয়নি। শিল্পের ঘুরে দাঁড়ানো এবং কর্মসংস্থানের জন্য বিজিএমইর দেয়া প্রস্তাব বাজেটে তেমনটা প্রতিফলিত হয়নি বলে অভিযোগ করেন সংগঠনটির নেতারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে ভারসাম্যপূর্ণ ও বাস্তবমুখী বলছেন অর্থনীতিবিদরা। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা উচ্চবিলাসী নয় বলেও বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ দেখছেন তারা। করোনাকালের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য পুনরুদ্ধারে ব্যাপক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনারও পরামর্শ তাদের। এছাড়া রাজস্ব আহরণ বাড়াতে এনবিআরকে ডিজিটাইজেশনের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। চলমান মহামারী মোকাবেলা ও অর্থনীতি পুনরুদ্ধারকে গুরুত্ব দিয়ে 2021-22 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। এতে বড় আকারের ঘাটতি থাকলেও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা অনেক। অন্যান্য উৎস হতে 59,000 কোটি টাকা সংগ্রহ করা হবে। আর প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে অর্থনীতিবিদরা বলছেন, বাজেট ভালো হয়েছে, তবে স্বাস্থ্য খাতের বরাদ্দ গতানুগতিক। সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করারও সুযোগ ছিল। বাজেটের যে আকারটা, সেটা হচ্ছে আমি মনে করি যে একটু বাস্তবসম্মতই হয়েছে। অন্যান্য বারের মতো খুব উচ্চভিলাষী আকার হয় নাই। দেশীয় শিল্পকে নানাভাবে প্রণোদনা দেবার চেষ্টা করা হয়েছে। যারা বেশি ধনী তাদের সারচার্জ বাড়ানো হয়েছে। তো এসবগুলোই বাজেটের বলবো যে ভালো দিক। এদিকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 7.2% প্রবৃদ্ধির প্রাক্কলন উচ্চবিলাসী কিংবা কল্পনাপ্রসূত নয়, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা।
তবে তাগিদ এনবিআর এর সক্ষমতা বাড়ানোর। সম্প্রসারণমূলক মুদ্রানীতি এবং সম্প্রসারণমূলক রাজস্ব নীতি দুটোকে একটা মিলিয়ে ভারসাম্যপূর্ণ একটা কৌশল গ্রহণ করেছেন সরকার। অর্থনীতিতে গতিশীলতা সৃষ্টির মাধ্যমে পুনরুদ্ধার প্রক্রিয়া সহজ করতে সবার আগে ব্যাপক জনগোষ্ঠীকে করোনা টিকার আওতায় আনা জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এটা সম্ভব হলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে বলেও প্রত্যাশা তাদের। টিকা যদি আমরা 60-70% মানুষকে টিকা দিতে পারি, অর্থনীতি অটোমেটিক্যালি ঘুরে দাঁড়াবে, মানুষ কর্মে সচল হবে, স্বস্তি আসবে। সেই জন্য আমাদের অন্য সব কিছু করার চেয়েও 1 নম্বর অগ্রাধিকার হবে টিকা সংগ্রহ করা। আমাদেরকে ভ্যাকসিনেশন প্রোগ্রামকে দিনে 1 লাখের জায়গায় এটাকে 15 লাখ থেকে 20 লাখে নিতে হবে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রণোদনা প্যাকেজের আওতায় সরকারি সহায়তা সহজতর উপায়ে সব শ্রেণীর ব্যবসায়ীদের মাঝে বিতরণের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সাধারণ জনগণের জন্য এটা বিশাল উপকার। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দেশে করোনা রোগীর সংখ্যা কমলেও মৃত্যু বেড়েছে। গত 24 ঘন্টায় দেশে মারা গেছেন 43 জন। 13,000-এর বেশি নমুনা পরীক্ষায় একদিনে শনাক্ত হয়েছে 1,447। এদিকে আগামী 13 জুন বাংলাদেশকে আরও 6 লাখ ডোজ ভ্যাকসিন উপহার দিচ্ছে চীন। ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন। আকবর হোসেন সুমনের রিপোর্ট। দেশে কোভিড-19-এ 24 ঘন্টায় মারা গেছে 43 জন, যা আগের দিন ছিল 34 জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 12,801। নতুন শনাক্ত 1,447। মোট শনাক্ত 8,09,314। একদিনে সুস্থ হয়েছে 1,667 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 11.03%। মৃত্যুহার 1.58 এবং সুস্থতার হার 92.60%। 24 ঘন্টায় 13 জনের মৃত্যু হয়েছে। করোনায় পুরুষ মৃত্যুর হার বেশি। এদিকে বন্ধুপ্রতিম দেশ হিসেবে আরও 6 লাখ ডোজ ভ্যাকসিন উপহার দিচ্ছে চীন। এর আগে গত 12 মে বাংলাদেশকে সিনোফার্মের 5 লাখ ডোজ টিকা উপহার দেয় দেশটি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সাতক্ষীরা জেলা ও নোয়াখালীর কয়েকটি স্থানে আজ থেকে শুরু হয়েছে বিশেষ লকডাউন। সীমান্তবর্তী জেলাগুলোর বিভিন্ন অংশেও চলছে কঠোর বিধিনিষেধ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় মারা গেছে আরও 8 জন। গোপালগঞ্জে 7 জনের শরীরে ভারতীয় ভেরিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। সাতক্ষীরা জেলায় আজ থেকে চলছে 1 সপ্তাহের লকডাউন। বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন চলাচল। নিত্য পণ্যের দোকান খোলা রাখা যাবে সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত। ভোমরা স্থলবন্দরের কার্যক্রম চলবে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী পৌরসভা সহ সদর উপজেলার 6টি ইউনিয়নে বিশেষ লকডাউন চলছে। সকাল 6টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে 11 জুন রাত 12টা পর্যন্ত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় আরও 8 জনের মৃত্যু হয়েছে। এই জেলায় একদিনের ব্যবধানে শনাক্তের হার প্রায় দ্বিগুণ বেড়েছে। টোটাল 8 জন মৃত্যু হয়েছে, এর মধ্যে 4 জন করোনা পজিটিভ আর 4 জন উপসর্গ নিয়ে। 24 ঘন্টায় আমরা আল্লাহর রহমতে 18 জন রোগীকে আমরা সুস্থ করে বাড়ি পাঠাতে পেরেছি। আমাদের যে সম্পদ আছে সবকিছু মিলে আমরা চেষ্টা করছি এটাকে ম্যানেজ করার জন্য। চাঁপাইনবাবগঞ্জেও বেড়েছে সংক্রমণ। বৃহস্পতিবার ছিল 53.49, শুক্রবার হয়েছে 61.87%। গোপালগঞ্জে করোনা আক্রান্তদের 7 জনের শরীরে ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে। তেলিভিটা ও কালীভিটা গ্রামে আরও 7 দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। ঝিনাইদহের সীমান্তবর্তী 6 ইউনিয়নে রাতে চলাচলের ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে। কুষ্টিয়ায় লকডাউন দেয়া না হলেও স্বাস্থ্যবিধি মানতে কঠোর রয়েছে প্রশাসন। খুলনায় দ্বিতীয় দিনের মতো কঠোর বিধিনিষেধ চলছে। স্বাস্থ্যবিধি না মানলে করা হচ্ছে জরিমানা। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী 7 গ্রামে 4র্থ দিনের লকডাউন চলছে। সংক্রমিত ওই এলাকায় সব ধরনের যাতায়াত বন্ধ করা হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সকলের সহযোগিতায় বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণ করতে সফল হয়েছে। দুপুরে মানিকগঞ্জে কর্নেল মালিক মেডিকেল কলেজ ও হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণ করতে সফল হয়েছে। খাদ্যের অভাব হলে কৃষি ঠিক চলছে,
ইন্ডাস্ট্রি ঠিক চলছে, শিল্প বন্ধ হয়ে যায় নাই, এক্সপোর্ট আছে, আমাদের জিডিপি গ্রোথ এখনো 6% আছে, পৃথিবীর সব দেশ মাইনাস হয়ে গেছে। এগিয়ে চলেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ। এখন পর্যন্ত 17.5% কাজ শেষ হয়েছে। নির্মাণ কাজ পরিদর্শন করে কাজের অগ্রগতিতে সন্তুষ্টি জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। তার আশা 2023 সালের মধ্যে তৃতীয় টার্মিনাল চালু করা যাবে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। বদলে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যুক্ত হবে আধুনিক সব সুযোগ সুবিধা। সহজে এই বিমানবন্দরের সব ধাপ অতিক্রম করে উড়োজাহাজে উঠবে যাত্রীরা। তাই তো দ্রুতই এগিয়ে চলেছে তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ। 5,42,000 বর্গমিটারের এই টার্মিনালে একসঙ্গে থাকবে 37টি উড়োজাহাজ। টার্মিনাল ভবনটি হবে দৃষ্টিনন্দন আধুনিক। 2,30,000 স্কোয়ার মিটার ভবনে থাকবে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া। করোনার থাবায় বিভিন্ন মেগা প্রকল্পের কাজে ধীরগতি এলেও একদিনের জন্যও বন্ধ ছিল না টার্মিনাল নির্মাণের কাজ। রোববার প্রকল্পের কাজ পরিদর্শনে এসে নিজের সন্তুষ্টির কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। সব ঠিক থাকলে 2023 সালের মধ্যেই কাজ শেষ হবে বলে আশাবাদী তিনি। এক্সপেক্টেড ছিল আমাদের বর্তমান পর্যন্ত 14.5, কিন্তু আমাদের যে প্রোগ্রেস, অ্যাকচুয়াল প্রোগ্রেস হলো 17.5। আমাদের প্রত্যাশা 2023 জুনের মধ্যে হয়তো এটা সমাপ্ত হবে। প্রতিমন্ত্রী জানান টার্মিনালের সাথে আশকোনার হজ ক্যাম্প থেকে একটি টানেল যুক্ত হবে, সংযোগ থাকবে মেট্রো রেলের। এটা বিশ্বের যে বিমানবন্দরগুলো এক্সিস্টিং আছে সবচেয়ে অত্যাধুনিক বিমানবন্দর হিসেবে আমাদের এই বিমানবন্দর তার টার্মিনাল আপনারা দেখতে পাবেন। জাইকার অর্থায়নে শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় 13,610 কোটি টাকা। পরে প্রকল্প ব্যয় বাড়ে আরও 7,788 কোটি 59 লাখ টাকা। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নাশকতা ও ধর্ষণ সহ 6 মামলায় রিমান্ড শেষে কারাগারে মামুনুল। কক্সবাজারে পাহাড় ধসে 2 জনের মৃত্যু। চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরানো যাচ্ছে না বাসিন্দাদের। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ভয়াবহ পরিবেশ দূষণের কবলে মানবজাতি। জলে বিষ, বাতাসে অক্সিজেনের মাত্রা কম, আর দিনে দিনে নামছে পানির স্তর। গেল 60 বছরে 80টিরও বেশি প্রজাতির প্রাণী নিশ্চিহ্ন হয়ে গেছে। বিলুপ্ত হয়েছে কয়েকশো প্রজাতির গাছ। বিশেষজ্ঞ ও পরিবেশবিদরা বলছেন, পরিবেশ রক্ষা করে উন্নয়ন না হলে শীঘ্রই বসবাসের অযোগ্য হয়ে পড়বে ধরণী। মফিউর রহমানের রিপোর্ট। প্রাণ প্রাচুর্যে ভরপুর এই ধরণী, কিন্তু মানুষ নিজেদের উন্নতির জন্য ক্রমশ ধ্বংস করছে প্রকৃতি। ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। অসময়ে দেখা দিচ্ছে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা। অনাবৃষ্টি কিংবা অতিবৃষ্টির কবলে পড়ছে অনেক এলাকা। নানা শিল্প কারখানা থেকে বাতাসে মিশছে বিষাক্ত ধোঁয়া। এসি, ফ্রিজ, নানা রকম স্প্রে ও কসমেটিক্স থেকে বাতাসে মিশছে সিএফসি গ্যাস। এর প্রভাবে ক্ষয় হচ্ছে ওজোন স্তর, আর পৃথিবীর বুকে এসে পড়ছে মহাজাগতিক নানা ক্ষতিকর রশ্মি। নানাভাবে দূষিত হচ্ছে পানি। বুড়িগঙ্গা সহ বেশ কয়েকটি নদীর পানি চরম মাত্রায় দূষিত। এর প্রধান কারণ কলকারখানার বর্জ্য। পরিবেশবিদরা বলছেন, সময়ের সাথে খাপ খাইয়ে নিতে উন্নয়ন অপরিহার্য। তবে সে উন্নয়ন হতে হবে পরিবেশ বান্ধব। আমাদের এই যে উন্নয়ন পরিকল্পনায় আমরা কোন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে বা কোন ইনভেস্টমেন্টকে আমরা ফ্যাসিলিটেট করছি সেটাকে আমাদের মূল্যায়ন করতে হবে। এটা কি আমাদের দীর্ঘমেয়াদী পরিবেশ এবং মানব সম্পদের জন্য খারাপ হচ্ছে না ভালো হচ্ছে? দূষণকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের যে আইন আছে সেই আইনের বাস্তবায়ন করতে হবে। কোন প্রতিষ্ঠান পরিবেশ ধ্বংসের জন্য দায়ী হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি উল্লেখযোগ্য মাত্রায় জরিমানা করা উচিত বলে মনে করেন এই বিশেষজ্ঞ। আর এখনই সতর্ক না হলে ইয়াসের মতো ঘূর্ণিঝড় আসবে বলেও শঙ্কা তার। আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে পুনরায় ট্রিটমেন্ট প্লাস রিইন্ট্রোডিউস করতে হবে, ট্রিটমেন্ট প্ল্যান্টটা রিইন্ট্রোডিউস করতে হবে, যাতে তার ওয়েস্টেজটা সেখানে পরিশোধিত করে নেচারে যাতে ক্লিন ওয়াটারটা ডিসচার্জ করে। পলিউটার্স
পে প্রিন্সিপাল। আপনি দূষণ করবেন, যে মাত্রা দূষণ করবেন সেই মাত্রার জরিমানা দিতে হবে, সেই ব্যবস্থার আওতায় নিয়ে আসতে হবে। পরিবেশ তথা নিজেদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে প্রকৃতি পুনরুদ্ধার করতে হবে। এর জন্য বৃক্ষরোপণ ও পরিবেশ ধ্বংসকারী সকল কর্মকাণ্ড রোধ করতে হবে বলেও জানান তারা। পরিবেশ, নেচার, বায়োডাইভার্সিটি বিষয় সচেতন করতে হবে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি সমালোচনা করলেও সরকার সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত সুধী সমাবেশ ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। এ সময় বলেন, মানুষের যথেচ্ছ আচরণে দেশের পরিবেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। সরকার পরিবেশ ও বন রক্ষায় নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার সুফল ভোগ করছে মানুষ। পরে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সামনে 3টি গাছের চারা রোপণ করেন তথ্যমন্ত্রী। বিএনপি প্রতিদিন সমালোচনা করলেও প্রতিদিন আমি তাদের সমালোচনার জবাব দিতে চাই। আমি সমস্ত রাজনৈতিক দলের প্রতি বিনীত আহ্বান জানাব, আসুন আমরা সবাই মিলে মানুষ যেন পরিবেশ প্রকৃতি সংরক্ষণ করে, যারা পরিবেশ ধ্বংস করে, প্রকৃতির বিরুদ্ধে কাজ করে, প্রকৃতিকে ধ্বংস করে, তাদের বিরুদ্ধে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াই। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় প্রস্তাবিত বাজেটে সরকারের বরাদ্দ স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনায় মির্জা ফখরুল বলেন, জনগণের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই, তাই দায়িত্ববোধও নেই। বাজেটে সমালোচনা করে তিনি বলেন, করোনাকালের বাজেটে মানুষ বাঁচানোর চিন্তা না করে ব্যবসায়ীদের সুবিধা দেওয়া হয়েছে। এ সময় দলীয় নেতাকর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। সংগ্রাম করেই আমাদেরকে এগোতে হবে। আজকে একটা দুর্বৃত্ত সরকার, একটা দানব সরকার আমাদের সব কিছু অর্জনগুলোকে তছনছ করে দিচ্ছে, আমাদের স্বপ্নকে তছনছ করে দিচ্ছে। সেইখান থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তার জন্য আমাদেরকে শুধুমাত্র হাত পা ছড়িয়ে হবে না, পরিকল্পিতভাবে হাত পা ছুটতে হবে এবং পরিকল্পিতভাবে সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। আর হতাশা শব্দটাই মাথার মধ্যে আনবেন না। এদিকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় 2 জন নিহত হয়েছে। উখিয়ার বালুখালীর ময়নার ঘোনা ও টেকনাফের চাকমারকুল ক্যাম্পে হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ক্যাম্পের এইচ ব্লকে মাটি কাটার সময় পাহাড় ধসে রহিমউল্লাহ নামে একজনের মৃত্যু হয়। এছাড়া চাকমারকুল 21 নম্বর ক্যাম্পের ব্লক 2-এর শাকের উল্লার বাড়িতে প্রচণ্ড বৃষ্টিতে হঠাৎ পাহাড় ধসে পড়ে। এতে মাটিতে চাপা পড়ে মারা যায় তার স্ত্রী নূর হাসিনা। চট্টগ্রামে এক যুগেরও বেশি সময়ের চেষ্টাও ঝুঁকিপূর্ণ বসতি মুক্ত করা যায়নি পাহাড়গুলো। পাহাড়ে অবৈধভাবে বসবাসরতদের সরাতে সারা বছর প্রশাসনের কোনো উদ্যোগ না থাকলেও বর্ষা মৌসুম এলেই শুরু হয় উচ্ছেদের তোড়জোড়। প্রশাসন বলছে, বিভিন্ন পাহাড়ের মালিকানা নিয়ে উচ্চ আদালতের রিট সহ নানা জটিলতায় বসবাসরতদের সরানো যাচ্ছে না। বিপ্লব মজুমদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শিউলি শবনম। পাহাড় ধস হলে আপনাদের জানমালের ক্ষতি হতে পারে। পাহাড়ের গা ঘেঁষে কিংবা পাহাড় কেটে বসতি করে ঝুঁকি নিয়ে বসবাস, এই দৃশ্য নগরীর মতি ঝর্ণার। একইভাবে টাঙ্কির পাহাড়, বাটালি হিল, ফিরোজ শাহ বিভিন্ন পাহাড়ে প্রতিদিনই গড়ে উঠছে ঝুপড়ি থেকে শুরু করে 4-5 তলার দালান। বৃষ্টির সময় একটু নিরাপত্তা স্থানে চলে যায়। আমরা এখানে ছোট থেকে বড় হয়েছি, তো সেজন্য এখানে ভয় পাচ্ছি। প্রতি বছরই উচ্ছেদ অভিযানে সেবা সংযোগ লাইন সমূহ বিচ্ছিন্ন করে জেলা প্রশাসন, কিন্তু কিছুদিন পর মানুষ আবারও ফিরে যায় পুরনো আবাসস্থলে। 2007 সালে ভয়াবহ পাহাড় ধসে একদিনে মৃত্যু হয় 127 জনের। গত 14 বছরে মারা গেছে অন্তত 235 জন। বাসা লিখতাম গেলে অনেক টাকা, রুজি রোজগার নাই, দিব এইভাবে অসুবিধা হইলে চলে যায়। পাহাড় ধসে মৃত্যু ঠেকাতে রয়েছে ব্যবস্থাপনা কমিটি। মে মাসে কমিটির 21তম সভায় সেবা সংস্থাসমূহকে পাহাড়ের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে প্রতিনিধির নাম প্রস্তাবনা চেয়ে চিঠি পাঠানো হলেও এখনও কোনো সংস্থার সাড়া মেলেনি। যারা অবৈধভাবে এই পাহাড়গুলোতে বসবাস করছে তাদের গ্যাস, পানি এই ধরনের সংযোগ আছে, এই সংযোগগুলো বিচ্ছিন্ন করার ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দফায় দফায় বৈঠক, তালিকা প্রণয়ন ও সুপারিশের মধ্যেই সীমাবদ্ধ অবৈধ বসতি সরানোর কাজ। অবৈধ বসবাস উৎখাত করা না যাওয়ার কারণ হচ্ছে স্বার্থান্বেষী মহলের
লোভাতুর যে তৎপরতা, সেই তৎপরতা থামানোর জন্য কার্যকর কোনো উদ্যোগ না থাকার। অবৈধভাবে সরকারি জমি দখল করে ভাড়া দেয়া এবং উচ্চ আদালতে মামলা চলমান থাকা সহ নানা জটিলতা থাকায় বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে সীমাবদ্ধতার কথা জানায় প্রশাসন। বেশ কয়েকটি পাহাড়ের ব্যাপারে হাইকোর্টে রিট আছে এবং সেই রিটের কারণে আসলে উচ্ছেদগুলো করা যাচ্ছে না। পাহাড় ধসে প্রাণহানি ও মানব সম্পদ রক্ষায় সরকারি বেসরকারি কোনো কার্যকর উদ্যোগ এখনও দৃশ্যমান নয় বাণিজ্যিক নগরী চট্টগ্রামে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। কুষ্টিয়া সুগার মিলে 50 মেট্রিক টন চিনি গায়েবের ঘটনায় গুদাম কর্মকর্তা ফরিদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। মিল সংশ্লিষ্টরা জানান, গত মৌসুমে উৎপাদন বন্ধ থাকায় সুগার মিলের গুদামে প্রায় 110 টন চিনি মজুদ ছিল। গত বৃহস্পতিবার মিলের কর্মকর্তারা স্টক রেজিস্ট্রারের সঙ্গে মজুদ চিনির পরিমাণ মেলাতে গিয়ে দেখেন 50 টন কম। এ ঘটনায় গুদাম কর্মকর্তা ফরিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত ও 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিবিআই নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে। আমরা এই বিষয়টা জানার পরে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি এবং একটা তদন্ত কমিটি গঠন করেছি এবং আমার সদর দপ্তরে জানিয়েছি। এটা পরবর্তী তদন্ত কমিটি আমার সদর দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভারতে কমেছে করোনায় মৃত্যু ও শনাক্তের হার। কলকাতায় 60 ঊর্ধ্বদের মাঝে কোভ্যাক্সিনের টিকাদান শুরু। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ময়মনসিংহে শিক্ষার্থীদের ঝরে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে অনেক শিক্ষার্থী লেখাপড়া বন্ধ করে দিয়ে নানা পেশায় জড়িয়ে পড়ছে। এ নিয়ে চিন্তিত অভিভাবক সহ শিক্ষক সমাজ। অবশ্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন, ঝরে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ায় ফেরানোর উদ্যোগ নেবেন তারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় ময়মনসিংহ সদরের বাহাদুরপুর গ্রামের মুদি দোকানি আলাল উদ্দিনের 9ম শ্রেণী পড়ুয়া ছেলে জোনাইদ হাসান শান্ত এখন সবজি বিক্রেতা। অভাবের সংসারে হাল ধরতে লেখাপড়া ছেড়ে সে বাহাদুরপুর বাজারে সবজির দোকান দিয়ে বসেছে। ভবিষ্যতে লেখাপড়া জুটবে কিনা জানে না শান্ত। গত 1 বছর ধরে স্কুল বন্ধ করোনার জন্য, আর তাছাড়া আমরা অতিরিক্ত দরিদ্র, বাবার একলা রোজগার, আমাদের অর্থ আয় কাজ হয় না। শুধু শান্ত নয়, করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী লেখাপড়া ছেড়ে নানা পেশায় জড়িয়ে পড়ছে। এই নিয়ে চিন্তিত অভিভাবকরা। আমি আগে মাদ্রাসায় লেখাপড়া করতাম, এখন করোনাকালীন লেখাপড়া বন্ধ, তাই এখন টেইলার্সের কাজ শিখতেছি। করোনাকালে আমরা লেখাপড়া করতে পারছি না, তাই বাসায় বসে বাবা মা কাজে সহযোগিতা করি। লেখাপড়া কি ভবিষ্যতে হবে না হবে না, ছেলের কি হবে, আর ভবিষ্যৎ কি, আমি নিজেই চিন্তা করে পাইতেছি না। কেউ অটো চালাইতেছে, কেউ দাদা শাকসবজি বিক্রি করতেছে, কেউ দাদা এলোমেলোভাবে ঘোরাফেরা করতেছে, যার ফলে লেখাপড়ার দিকে কোনো তাদের ইচ্ছাই নাই। অভিভাবকদের সাথে একমত শিক্ষক সমাজ। তবে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন, শিক্ষার্থী ঝরে পড়া রোধে ব্যবস্থা নেবে সরকার। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর উদ্যোগ থাকবে, আমরা তাদেরকে শ্রেণীকক্ষে ফিরিয়ে আনার জন্য যা যা কিছু করণীয় সবই আমরা করব। শহর কেন্দ্রিকের চেয়ে গ্রাম কেন্দ্রিক যারা আছে তারা বিভিন্ন অপকর্মে জড়িত হচ্ছে এবং তারা অবনটনের কারণে অন্য পেশাও সংযুক্ত হয়ে। ঝরে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ায় ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দেখতে চায় ময়মনসিংহের সচেতন মহল। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ঈদের ছুটি বাড়ানোর দাবিতে আন্দোলন করতে গিয়ে গুলিতে পঙ্গু ক্রিয়েটিভ ওয়ান ফ্যাক্টরির শ্রমিক কাঞ্চন মিয়া 26 দিন চিকিৎসাধীন থাকার পর আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সংবাদ সম্মেলনে তিনি জানান, গত 26 দিনে চিকিৎসা বাবদ তার খরচ হয়েছে 1,55,300 টাকা। চিকিৎসার পুরো ব্যয়ভার দেবার কথা বলা হলেও সরকার ও মালিকপক্ষ মিলে এখন পর্যন্ত 1,10,000 টাকা দিয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় আহত হননি বলে প্রচলিত শ্রম আইনে তার ক্ষতিপূরণ সম্ভব নয় বলে জানান তিনি। পুনর্বাসন ও পরিবারের ভরণ পোষণ দাবি করেন তিনি। এবার ব্যবসা বাণিজ্যের খবর।
বহুজাতিক কোম্পানিগুলোর ওপর কর আরোপে ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে বিশ্বের উন্নত দেশগুলোর সংগঠন G7। যুক্তরাজ্যের লন্ডনে বৈঠক করেন G7 দেশগুলোর অর্থমন্ত্রীরা। চুক্তি অনুযায়ী বহুজাতিক কোম্পানিগুলোকে সর্বনিম্ন 25% কর আরোপ করতে হবে। এর ফলে আমাজন, ফেসবুক, গুগলের মতো কোম্পানিগুলোকে এখন থেকে কর দিতে হবে। বর্তমানে এসব কোম্পানির ওপর কেবলমাত্র স্থানীয়ভাবে কর আরোপ করা হয়, যদিও তাদের আয়ের বড় অংশ আসে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য বিক্রির মাধ্যমে। এখন থেকে যেসব দেশে তারা পণ্য বিক্রি করছে সেসব দেশকেও তাদের কর দিতে হবে। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সবুজ বাংলাকে আরও সবুজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন। পরিবেশ বিপন্ন করে উন্নয়ন নয় বললেন ওবায়দুল কাদের। নদী ও আবাদি জমি রক্ষার তাগিদ বিশেষজ্ঞদের। প্রস্তাবিত বাজেট শিল্প ও কর্মসংস্থান বান্ধব বলছে FBCCI। বাস্তবায়নের চ্যালেঞ্জ দেখছেন অর্থনীতিবিদরা। করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্তের হার। 13 জুন আসছে চীনের 6 লাখ উপহারের টিকা। এগিয়ে চলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণ। 2023 সালে চালুর আশা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।